কালচারাল সেন্টার, রায়ভিলা, দার্জিলিংয়ের কাছ থেকে। মহারাজ এই কল্পনা করে দ্বিতীয় হতে পারে যে আপনিও এমন বলবেন যাতে মোবাইলগুলো যাই করুক না কেন ওনারা শুনতে পাবেন। এই জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এই শাখা আজকে 173তম জন্মবার্ষিকী পালন মায়ের সীমা সরল দেবী। যেহেতু একটি সংগঠন, যে সংগঠনটির নাম অল ইন্ডিয়া সারদা সংঘ, এখন সংগঠন এই বিষয়টা নিয়ে স্বামী বিবেকানন্দ কীরকমভাবে বলেছেন, যদিও খুব কম সংগঠন, কেউ কিছু মনে করবেন না, খুব কম সংগঠন নিয়েছি, বিশেষ করে এই সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন পদাঙ্কিত সদস্যবৃন্দাদের প্রতি। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেষ দিকে যখন অগণিত ভক্তমণ্ডলী ঠাকুরের কাছে আসছেন, তার মধ্যে সেই সময়কার যারা খুব দল করত, বিশেষ করে ব্রাহ্ম সমাজের মানুষ, কেশবচন্দ্র সেন প্রমুখ, তাদের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের মধ্যে দল করার ক্ষমতা নেই, এটি তারা বলতেন। কেন? দল করতে গেলে কি ভাবকে সামনে রেখে সকলে মিলে এক জায়গায় আসবো, সেটি হচ্ছে দল। সেখানে ব্রাহ্ম সমাজে যারা যাচ্ছেন তারা ব্রাহ্ম সমাজের নীতিগুলোকে মেনে চলেন, সকলে যাচ্ছেন, সেইটাকে বলছেন। ঠাকুরের কি নেই? ইংরেজি শব্দ বলছেন ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন, এটি যেন ঠাকুরের নেই। কিন্তু তারা তাদের বলছেন, ঠাকুরকেও মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, আপনার না একটু দল করার ক্ষমতা দরকার, আপনি দেখ দল করতে জানেন, আপনি সকলকে নিয়ে নেন, এটা কি আর দল হলো? দল করতে গেলে একটা বিশেষ শ্রেণীর মানুষকে নিতে হবে। ফলে সেটি ঠাকুর কেবলমাত্র দল করতে জানতেন, এটি বলা অত্যুক্তি হবে না। ঠাকুর কেবল দল করতে জানতেন, সেইটি যদি এরকম বলা হয়, ঠাকুর কিরকম ছিলেন, ঠাকুর বর্তমান যুগে কিরকম ছিলেন, সেটি জিজ্ঞাসা করছেন সিস্টার নিবেদিতা স্বামীজিকে জিজ্ঞাসা করছেন। তখন স্বামীজি বলছেন, হি ইজ দ্য মেথড, দ্যাট ওয়ান্ডারফুল আনকনশাস মেথড। তাহলে ঠাকুরের ছিল একটা মেথড, অর্থাৎ সেখানে চিন্তাধারা, মতামত, ধারণা, এরকম মেথড। মানে যেমন অঙ্ক করাটা মেথড আছে, একটা অঙ্ক করতে গেলে অনেক রকম মেথডে অঙ্কটাকে করা যায়। ঠাকুর করছেন একটা মেথডে, সেই মেথডটা হচ্ছে আনকনশাস মেথড। কিরকম আনকনশাস মেথড? যা এমন মেথড, সেই মেথডটা বাইরে থেকে বোঝা যায় না, আনকনশাস, যেন অবচেতন একটা ভাব। কিন্তু সে কিরকম ছিল না, ঠাকুর একটা জীবন যাপন করেছেন, সেটি এই নরেন্দ্রনাথ দেখেছেন। বলছেন, আমি পড়েছি ঠাকুরের জীবনটাকে, আমি পড়েছি, পড়ে কি পেলেন, সেটা একটা বড় ব্যাপার। তাহলে ঠাকুরের এই যে শেষের দিকে মোটামুটি 1881 সাল থেকে 1886 সাল পর্যন্ত, প্রথমের দিকে ঠাকুরের গলায় ক্যান্সারটা প্রস্ফুটিত হওয়ার আগে পর্যন্ত অনেক অগণিত ভক্ত আসতো। তারপর গুরুত্বপূর্ণ বিষয়, যারা অন্তরঙ্গ থাকবেন তারা কোনোভাবেই কত কষ্ট করছেন, তবুও তারা ছেড়ে যাচ্ছেন না। আমরা দেখি ঠাকুরের যখন খুব কষ্ট হচ্ছে, তখন প্রথমে শ্যামপুকুর বাটি, তারপর কাশীপুর, এরকম থাকছেন, কত কষ্ট। তখন আর যারা রসদদার, অনেক অর্থবান, অনেক জ্ঞানীগুণী মানুষ, তাদের আশাটা কমে গেছে। তারপর ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে কেবলমাত্র ত্যাগী সন্তানরা রয়েছে, বড় মিলে গিয়েছিলেন আটপুরে। সেখানে এরকম 24 তারিখের রাত্রিতে অনেক ত্যাগের কথা হতে হতে তারপর যীশু খ্রিস্টের কথা হলো। নিজেরা ঠিক করলেন, আমরা ঠাকুরের শিক্ষা যে ত্যাগ, সেটিকে উদ্দেশ্য করে সকলে একসঙ্গে এই জীবনটা কাটাবো। ধনী জেগেছিলেন, সেখানে প্রতিজ্ঞা করলেন, পরে সবাই সন্ন্যাস নিলেন। এই যে ঠাকুরের ভাব,
ঠাকুরের কি এমন ভাব ছিল যে ভাবটিকে এরা সন্ন্যাস না নিয়ে পারলেন না, বা পরবর্তীতে ত্যাগী সন্তান আর গৃহী সন্তানদের মধ্যে এত নিবিড় সম্পর্ক। আমরা সমস্ত সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে দেখি সন্ন্যাসীরা একটা আলাদা থাকে আর ভক্তরা একটা আলাদা থাকে। সেখানে দেখাচ্ছেন শ্রীমা সারদা দেবীর রূপরেখা, তিনি কিভাবে পরম্পরাটাকে ধরে রাখার জন্য তিনি প্রার্থনা করছেন ঠাকুরের কাছে, তুমি কদিন এলে আর চলে গেলে সব রকম নষ্ট হয়ে যাবে, সব এসে যাবে, সকলকে এক জায়গায় নিয়ে যেন চলতে পারে। এই এক জায়গায় থাকবো যত কষ্ট হোক, এটি হচ্ছে সঙ্গের প্রথম ভিত্তি। যতই কষ্ট হোক না কেন, যতই মনোমালিন্য হোক না কেন, আমরা এক জায়গায় থাকবো। তাহলে কোনো কষ্টই যেন আমাদেরকে ভেঙে দিতে না পারে। তাহলে বন্ধনটা কি করবে? কথা এখানে বন্ধন করবেন ঠাকুর। ঠাকুর কিরকম? তিনি একটা তত্ত্ব। এই তত্ত্ব, উচ্চতম তত্ত্ব, যখন ব্রহ্ম এই তত্ত্বটিকে বলা হয়, তখন তার একটা স্বরূপ হচ্ছে প্রেম। তিনি সৎ স্বরূপ, তিনি জ্ঞানে সকলকে ভালোবাসে, সেরূপ তোমরা সকলকে ভালোবাসবে। তা ঠিক এই কোনটার জন্য এটা পেরেছিলেন। তাহলে ঠাকুরের একটা বিশেষ বিষয় হলো, তিনি সারা জীবন প্রথম থেকে শুরু করলেন জীবনের কি, তিনি বলছেন বারবার, ঈশ্বর বই আমি কিছু চাই না। তাহলে এক ঈশ্বরকেই চেয়েছেন। সেই জন্যই তিনি সাধারণ শিক্ষাগুলোকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি তপস্যা করলেন, একটা উপলব্ধি করলেন। সেই উপলব্ধিটা কি? তিনি নিজেই বলছেন, আমি মায়ের হাতের যন্ত্রস্বরূপ। খুব কঠিন অবস্থা, মায়ের হাতের যন্ত্রস্বরূপ। তাহলে নিজের কোনো যেন ইচ্ছে নেই, স্বয়ং জগন্মাতার যেমন ইচ্ছা সেরকম হবে। সেই ইচ্ছে যদি হয়, তাহলে ঠাকুরকে কেন্দ্র করে পরবর্তীতে একটা যে সম্প্রদায় প্রবর্তন হবে, যে সম্প্রদায়টা হবে অসাম্প্রদায়িক সম্প্রদায়। কেন না, সকল সম্প্রদায়ের মানুষকে ঠাকুর কাছে টেনে নিয়েছেন, সেজন্য হবে অসাম্প্রদায়িক। আর ঠাকুরই হবে তার মধ্যে প্রধান। তাহলে সেটি একটি সম্প্রদায়, যে সম্প্রদায়ের প্রধান হবেন ঠাকুর। তাহলে এরকম একটা যদি আমরা বলি, স্বামী অভেদানন্দজি তিনি একটা ঘরের মধ্যে ঢুকলেন, ঘরটা হঠাৎ করে ধোঁয়াশা কুয়াশার মতো ভরে গেল। তারই মাঝে একটা শ্রীরামকৃষ্ণের যেন একটা অবয়ব মূর্তি তৈরি হল। তারপর সেই ঘরের চারিদিকে ছোট ছোট সমস্ত দেবদেবীর মূর্তিগুলো যেন ওই ধোঁয়াশা কুয়াশায় মিশ্রিত যে ঠাকুরের অবয়ব তৈরি হয়েছিল তার মধ্যে গেল মিশে গেল। সেই দর্শনটা ঠাকুরের কাছে গিয়ে অভেদানন্দজি বললেন, তৎকালীন কালী মহারাজ। তখন তিনি বললেন, তোমার বৈকুণ্ঠ দর্শন হয়েছে। অর্থাৎ ঠাকুর স্বীকার করে নিলেন ঠাকুর সর্বত তাই, যেখানে সর্বদেব দেবী এসে সেখানে গিয়ে একীভূত হলেন। তাহলে সেখানে দেখাচ্ছেন সমস্ত সকল ভেদকে তিনি সামনে নিয়ে চলে আসবেন, যেখানে একটি অভেদের রূপ পাবে। তাহলে এই অসামান্য জীবন, সেই জীবনটা তৈরি করলেন প্রায় 12 বছর তপস্যার পরে। তাহলে সেই তপস্যার মতো যত শক্তি কাকে দিলেন? দিলেন স্বামী বিবেকানন্দকে। নিজের শরীর যাওয়ার তিন চারেক আগে কাশীপুরের ঘটনা, তবে সর্বস্ব দিয়ে আমি ফকির হলাম। তবে তিনি কি দিলেন? তাহলে কি দিলেন? একজন গুরু তার শিষ্যকে কি দেয়? একজন গুরু তার শিষ্যকে সব থেকে বড় জিনিস দেয় একটা প্রেরণা, একটা হচ্ছে আশীর্বাদ। এই প্রেরণা বা গুরু শক্তি যেটি পরবর্তীতে নিয়ে চলে। সেখানে দেখাচ্ছেন যে আমরা ঠাকুরের কথা শুনেছি, জানি ঠাকুরের জন্য হালদার পুকুরের কথা, যেখানে হালদার পুকুরের ওখানে অনেকে বাড়ছে চলে যায়। তাহলে ওই চাপরাসটা নরেন্দ্রনাথ পেয়েছিলেন। সেই চাপ, সেটি হচ্ছে নরেন্দ্রনাথ বিবেকানন্দ। তাহলে সেখানে কি বলবেন সেটা কিরকম ভাবে বলছেন? স্বামীজির ভাবনায়, স্বামীজি যখন সকলকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন, সেই চেষ্টা করার নাম হচ্ছে একটি সংঘ। তাহলে চিন্ময়কেই শিক্ষা দিচ্ছেন। ত্যাগীদের বিশেষ করে যখন শিক্ষা দিতেন, তখন তিনি দেখে নিতেন সেখানে কাছাকাছি গৃহীরা আছে কিনা। তার প্রধান কারণ, গৃহীদের সামনে, ধরুন মায়ের সামনে যদি বলে তোমার ছেলেকে আমি নিয়ে নেবো, মা কি আর আসবে? মাও আসবে না, ছেলেটাও আসবে না, তাই তো।
সেই রকম ঠাকুর যেন দেখে নিতেন, কাছাকাছি করতে পারে না, না গৃহীরা সংগঠন করে না। বলছেন গৃহীরা কিন্তু বেশি সংগঠন করে। আগেকার দিনে এরকম ছিল, তখন তো পুকুরে গিয়ে বাসন মাজা, পুকুরে গিয়ে গল্প করা, পুকুরের কাছে গিয়ে এসবগুলো ছিল, সেখানে দারুণ সংগঠন ছিল। সেই সংগঠনের এমন এমন আলোচনা হবে সেটা কেউ বুঝতে পারবে না, কারণ সংগঠনটাই বুঝতে পারে, কিন্তু বিষয়টা রয়ে গেছে। ঠিক সেই রকম বলছেন এই ভালোবাসা, অর্থাৎ ওই বিষয়টাকে ভালোবাসা। তাহলে আলোচনার বিষয়বস্তু যাই হোক না কেন, আমাদের দেখা হবে, আমাদের এই দেখা হবে, এইটাকে সামনে রেখে আমাদের হলো উৎসবের ধারণা। উৎসব যেখানে দেখা হবে, এই এমন দেখা হবে, কার সঙ্গে দেখা হবে? আমাদের মনে উৎসব বলতেই দুর্গাপূজা মনে পড়ে। দুর্গাপূজা কার সঙ্গে দেখা হয়? সবাই হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করলেন। ভারতবর্ষ বলে একটি দেশ আছে যেখানে বেদান্তের এরকম ধারণা আছে, সেখানে উনি গিয়ে দেখছেন অদ্ভুত ব্যাপার। ঠাকুর আমাকে বলেছেন যে তুই সকলের মধ্যে একটু বুদ্ধিমান, সকলকে নিয়ে একসঙ্গে থাকার মতো তোর মধ্যে সেই ক্ষমতা আছে বলে নরেন্দ্রকে দেখতে পেলেন। তারপরে মনে হচ্ছে এরা সব হচ্ছে জাগতিক বিষয় নিয়ে সংঘ তৈরি করছে। ঠাকুর সবসময় আধ্যাত্মিক বিষয় নিয়ে সঙ্গের কথা বলত। ঠাকুরের সেই আধ্যাত্মিক সংঘের কথা একা কত দূর করা যাবে? সকলে মিলে করলে খুব সহজ হবে। তাহলে ভাবনাটা সব থেকে কি দেখলেন? তাহলে দেখছেন পাশ্চাত্যে গিয়ে দেখলেন তারা ওইরকম সংঘ করেছে। সেই জন্য বলছেন মজা করে, সেটা সম্ভবত মিসেস রায়নকে বলছেন, আমি এখানে এসে বা প্রেমে পড়ে গেছি। সাধারণভাবে কোনো পুরুষ বলছে প্রেমে পড়ে গেছি, সাধারণ নারীর মধ্যে মনে হবে নিশ্চয়ই কোনো একটি রমণী হবে। কিন্তু স্বামীজির কাছে সেটি ধারণা হলো অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, কেউ কর্মযোগ, জ্ঞানযোগ যাই করুক না কেন, তাহলে এখানে দেখাচ্ছেন এই যে দল, সেই দলটা কিরকম ধরনের দল হবে। তাহলে প্রকৃতি অর্থাৎ আমাদের প্রত্যেকের প্রকৃতি, অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে সত্য, রজ, তম তিনটি গুণ, সেই তিনটি গুণ মিশ্রিত হয়ে আমাকে যেভাবে পরিচালিত করেছে, সেই ভাবনা কি আদৌ ওই তত্ত্বটিকে ধরার জন্য উপযুক্ত? যদি সেটি তৎকালীন কীরকম ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন, যদি ব্রাহ্ম সমাজের গঠন অনুযায়ী কারো যদি মানসিকতা থাকে তাহলে ঠিক আছে। যদি না হয়, যদি প্রকৃতিতে যদি না মেলে, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। কীরকম? প্রকৃতি থেকে মনুষ্য ভাব প্রকাশ করবে, আর পশু প্রকৃতি পশু ভাব প্রকাশ করবে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, যারা এই আমাদের থেকে আর একটু বেশি বয়স বা আমাদের কাছাকাছি করা খুব মুশকিল, সেটা আপনারা জানেন। তো এরকম বলছেন নরেন্দ্রের উপর সর্বদা হচ্ছে অসীম বিশ্বাস রেখে ঠাকুর তাকে সব কিছু দিলেন। সেই দেওয়াটার নাম হচ্ছে চাপরাস। কিন্তু কোনটা খেয়াল রাখতে বলছেন? কেশবকে। কেশবকে বলছেন যে সংগঠন অটুট রাখার জন্য সার কথাটি হচ্ছে করে না। তাহলে সংঘ ভেঙে যাওয়ার প্রধান কারণ প্রকৃতিতে মেলে না বলে। তাহলে এই বলছেন এই প্রকৃতিতে মিলবে, এই সব ফলে এই অর্গানাইজেশনের জন্য কি কোনো মোটো কিছু আছে? খুব সুন্দরভাবে বলছেন, বর্তমান কালে যে খুব ব্যবহার হয় সেটি হচ্ছে ব্যক্তি ও মতবাদ আন্দোলন। তাহলে এইগুলো দিয়ে মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ছোট্ট করে 4টি ইংরেজি লেটার নেওয়া হয়েছে, শর্ট SWOT। এর হচ্ছে স্ট্রেংথ, S ফর স্ট্রেংথ মানে ব্যক্তির ক্ষমতা, সংগঠন, সংগঠনের ক্ষমতা। তাহলে সবগুলোর ক্ষমতা বোঝানো হবে স্ট্রেংথকে। W হচ্ছে উইকনেস, প্রত্যেকটা দুর্বলতা থাকে, উইকনেস থাকে। তারপর বলছেন প্রত্যেককে তার মতো সুযোগ দেওয়া, অপরচুনিটি। এই কেউ হয়তো গান জেনে থাকে, গান দিলেন, কেউ বক্তৃতা পারে, বক্তৃতা দিলেন, কেউ পেরেছেন। তাহলে সেখানে দুর্বলতার দিকগুলো, শক্তির দিকগুলো, আবার এই অপরচুনিটি মানে সুযোগের দিকগুলো। কিন্তু সবসময় একটা ভয় থাকে। এই বুঝি ভয় হয় যে কথাটা আমি সকলের সামনে বললে পারে তার প্রাণে আঘাত লাগতে পারে, সেটিকে দেখে আমি চিঠির মাধ্যমে লিখি, তারপর তার প্রাণে আঘাত লাগবে না, ব্যক্তিগত রেকটিফিকেশনটা করা সম্ভব। আর চিঠি তাকেই লেখা সম্ভব যাকে খুব অন্তর দিয়ে ভালোবাসে হবে। সেই করার জন্য নিজেকে তৈরি করতে হবে। কিভাবে কাজটা ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়। এবার সংঘের প্রয়োজন আদৌ কি আছে? হচ্ছে সংঘের প্রয়োজন কে ভাববে? না, যে ভাববে আমি সকলকে নিয়ে চলবো,
একটা বিশেষ উদ্দেশ্য সকলে মিলে করব, তখন সেটি হবে সঙ্গ। এই ঠাকুরকে নিয়ে সঙ্গ কেন হলো? ঠাকুর তো ভগবান লাভ করলেন, নিজেই বলছেন প্রাচীরের ফুটো দিয়ে দেখছি, একটা প্রাচীরের উপর দিয়ে দেখছি, বাইরে কত আনন্দে বাইরে, বা আমি কেন একটা সঙ্গে যুক্ত হব। ধরুন আমাদের ক্ষেত্রে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আপনি শান্ত হতেই পারতেন, সঙ্গে গেলেন কেন? সঙ্গে প্রথম সুবিধা হচ্ছে সঙ্গ একটি পরম্পরা, যেমন গুরু শিষ্য পরম্পরা, সঙ্গ একটি পরম্পরা। তাহলে গাছতলার সাথে অনেকেই হয়, হিমালয়ের কোলে গিয়ে বসে আছে, এরকম অনেকেই হয়। তাহলে আমরা একটা ঠিক আছি কিনা? তাহলে ঠিক সেরকম আমরা ঠিক আছি কিনা, ঠিক পথে চলবো কিনা, কোথায় ভুল হচ্ছে। যখনই ভুল হবে কোনো কিছুতে, মনে হলো এটা একটা ভুল হলো, তাহলে সেটি কাউকে কেউ বলে দিলে তবে ভুল বুঝতে যদি পারি, তাহলে আমি বুঝতে পারছি না আমার ভুলটা হয়েছে, এটি মহা সমস্যা। আমি নিজে বুঝতেই পারছি না আমার ভুল হয়েছে বলে, সেটি প্রচার কার্য চালাতে হবে। বৈষয়িক দিকটা কিরকম? জোরের সঙ্গে প্রচার কার্য চালাতে হবে। আমাদের সব মাথাগুলো একত্র করো ও সঙ্গবদ্ধ করো। বৈষয়িক দিকটা কিরকম? না, স্বামী খুব সুন্দর বলছেন যে পরাধীন জাতির কোনো ধর্ম থাকে না। তাহলে সেই সময় ভারতবর্ষে ঠাকুরের যে ভাব, সেই সে পূজা না করলেও চলতে পারে, পূজাই যে করতে হবে একই রকম ভাবে করতে হবে ব্যাপারটা নেই। তাহলে বলছেন সব মাথাগুলোকে একত্র করো, সঙ্গবদ্ধ করো। খেয়াল রাখবো মাথাগুলোর কথা বলছে। মাথা করলে জমে করাই আমি সন্ন্যাসী হব, সেটা হবে না। আমার জীবনে এই একমাত্র একটা আকাঙ্ক্ষা, আমি এমন একটি যন্ত্র চালাইতে যাইব যাহা প্রত্যেক ব্যক্তির নিকট উচ্চ উচ্চ ভাবরাশি বহন করিয়া লইয়া যাইবে। তারপর পুরুষই হোক বা নারী হোক, নিজেরাই নিজেদের ভাগ্য রচনা করিবে। তাহলে এই সঙ্গের পরস্পর পরস্পরকে সাহায্য করবে আর ভালো ভাবগুলোকে আদর করে গ্রহণ করতে শেখাবে। এবার সেই সঙ্ঘের শক্তিটা কিসের শক্তি? প্রত্যেক সঙ্গের একটা শক্তি থাকে, সেই শক্তিটা কিসের? আমরা অনেকেই যারা সঙ্গের মধ্যে থাকি, আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের সঙ্গের মধ্যে শক্তিটা কি। শক্তিটা হচ্ছে অবতারের জীবন ও বাণী। তাহলে বলছেন, তাহলে এই দেবমানবের সম্ভব একটা জাগতিক উদাহরণ দিচ্ছেন। একটি কাষ্ঠখণ্ডকে উহার আঁশের অনুকূলেই যেমন সহজে চেরিয়া ফেলা যায়, মানে কাঠটাকে আলাদা করা যায়, তেমনি হিন্দু ধর্মের দ্বারাই প্রাচীন হিন্দু ধর্মের সংস্কার করিতে হইবে। কি করতে হবে সেটা বলছেন। হিন্দু ধর্মের দ্বারাই প্রাচীন হিন্দু ধর্মের সংস্কার। প্রাচীন একটা হিন্দু হচ্ছে, প্রথমে মনে করব যার যোগ্যতা আছে সেই গ্রহণ করতে পারে, যার যোগ্যতা নেই সে গ্রহণ করতে পারে না। উদাহরণ দিচ্ছেন, একটা লাইব্রেরিতে প্রচুর বই থাকতে পারে, সেগুলোই তুমি পড়তে পারবে যেগুলো তুমি পড়ার উপযুক্ত হয়েছে। ঠিক একই রকম যারা এই লেকচার শোনার উপযুক্ত হননি, অথচ জোর করে চলে এসেছেন অনুরোধ রাখতে, মানে লৌকিকতার খাতিরে, আর এখানে এসে বসে কষ্ট পাচ্ছেন, সেটা আমার মনে হয় ঠিক না। আপনারা বলতে পারেন আসতে পারে, ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু লৌকিকতা দেখানো থাকবে, বাকিরা থাকবেন না, তাহলেই তো হয়, তাই না? এবার বলছেন সংঘবদ্ধতাই বল। কেন সংঘবদ্ধতা বল? একসঙ্গে না থাকলে বল হয় না। আমরা ছোটবেলায় পড়েছি যে যদি ওই লাঠিগুলোকে একসঙ্গে বেঁধে দেওয়া হয়, তাহলে বাইরে কোনো বল নিয়ে ভাঙতে পারবে না। যেটিকে বলা হয় লতাগুলো যখন একসঙ্গে থাকে, সেটা দিয়ে হাতিকে পর্যন্ত বেঁধে রাখা যায়। তাহলে এই সংঘবদ্ধতায় বল, স্বামী যেটা দেখছেন ভারতবর্ষের সঙ্গে পাশ্চাত্যের উন্নত, এমনকি চণ্ডালগণ করে পর্যন্ত জোর কর। কাকে বলছেন? গরিব অনুন্নত, এমনকি চণ্ডালগণকে পর্যন্ত জোড়ো করো। তাহাদিগকে প্রথমে ধর্ম উপদেষ্টা, তারপর ওই ম্যাজিক লণ্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ, ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও। অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো। যে গ্রামে বা শহরে যাও, যেখানে 10 জন লোক পরমহংসকে শ্রদ্ধা ভক্তি করে, সেইখানে একটি সভা স্থাপন করবে। তাহলে সভা স্থাপন করা বলছেন যেখানে 10 জন। তাহলে ভাব কি না? ভাব, আমরা যখন কোনো কিছু ভাব করবো, ভাব একটা বিষয় যেটি আমাকে ভাবতে বাধ্য করে।